এবার শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতি মামলার অভিযোগ গঠন। শেখ রেহানা, জয়, পুতুল, ববি সহ সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। 11-8 তারিখে তিনি ধার্য করেছেন শেখ হাসিনা পরিবারের যে তিনজন, সেই 3-4-5 নম্বর কোর্টে, এবং শেখ রেহানা, তার কন্যা আজমিনাম সিদ্দিক এবং তার পুত্র রেদওয়ান সিদ্দিকের বিষয়ে যে শুনানি হয়েছে সেইখানে 13 তারিখে ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য। শাহবাগে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের অবস্থান কর্মসূচি বন্ধ, যান চলাচল। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি। আমাদের দাবিটা হচ্ছে, আমরা যে জুলাই যোদ্ধা, অবশ্যই আমাদের জুলাইয়ের সাংবিধানিক স্বীকৃতি দরকার এবং জুলাই ঘোষণাপত্র দরকার। জুলাই যোদ্ধাদের যেন ন্যায্য একটা সম্মান পায়। 31শে জুলাই কারফিউ ভেঙে শিক্ষার্থীদের সঙ্গে নেমে আসেন নানা শ্রেণী পেশার মানুষ। আওয়ামী লীগ নেতাদের বেফাঁস মন্তব্য ঘি ঢেলেছিল আন্দোলনের আগুনে। অমীমাংসিত ইস্যুগুলোতে বৈঠকে বসেছে ঐকমত্য কমিশন। জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব রাজনৈতিক দলের, মন্তব্য ডক্টর আলী রিয়াজের। সকাল থেকে টানা বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সহ নিচু এলাকা। ভোগান্তিতে কাজে বের হওয়া মানুষ। বৃষ্টি যখন বেশি হয় আমাদের হেটামে আমাদের কাপড় চোপড় অলবেসের দিকে। আমরা নগর সেবক পাই না, আমরা শাসক পাই। আমরা এই দেশে শাসক চাই না, আমরা সেবক চাই। বিকেলে নতুন মুদ্রানীতির ঘোষণা আসছে। কমানো হচ্ছে না নীতি সুদহার। মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখতে চায় বাংলাদেশ ব্যাংক। ফ্রান্স যুক্তরাজ্যের পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা কানাডার। বিরোধ মেটানোর একমাত্র উপায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। আলাদা মামলায় শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির বিচার শুরু হয়েছে। শেখ হাসিনা, পুতুল ও জয়ের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর 11 আগস্ট ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের দিন। আর 13 আগস্ট শেখ রেহানা, টিউলিপ, ববি সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন মামলার প্রথম সাক্ষী। সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4 ও 5-এর বিচারক এ আদেশ দেন। এ সময় আদালতে কোনো আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দুদকের আইনজীবী জানান, আসামিরা উপস্থিত না হলেও বিচার কাজ চলবে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মামলার পরবর্তী তারিখ 11 আগস্ট। এদিকে রেহানা পরিবারের মামলার পরবর্তী তারিখ 13 আগস্ট ধার্য করেছেন আদালত। এদিন বাদীর জবানবন্দি গ্রহণ করা হবে। দুদক সূত্রে জানা যায়, রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠার প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতিতে জড়িত ছিলেন শেখ পরিবারের সদস্যরা। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের এই প্লট পাইয়ে দিতে প্রভাব বিস্তার করেন। এতে সহায়তা করে গণপূর্ত ও রাজুকের বেশ কয়েকজন কর্মকর্তা। রাজধানীতে নিজেদের নামে জমি থাকা সত্ত্বেও সেটি গোপন করে এই সুবিধা আদায় করেছেন শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, রেদওয়ান ও টিউলিপ সিদ্দিক। 27 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এবং মামলার বিচারিক কার্য শুরু করার জন্য তিনি আগামী 11-8 তারিখে তিনি ধার্য করেছেন শেখ হাসিনা পরিবারের যে তিনজন, সেই 3-4-5 নম্বর কোর্টে, এবং শেখ রেহানা, তার কন্যা আজমিনাম সিদ্দিক এবং তার পুত্র রেদওয়ান সিদ্দিকের বিষয়ে যে শুনানি হয়েছে সেইখানে 13 তারিখে ধার্য করা হয়েছে সাক্ষ্য গ্রহণের জন্য। তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে। শেখ হাসিনার বিচারের বিষয়ে বিস্তারিত জানব সহকর্মী রাব্বি সিদ্দিকের কাছ থেকে। তিনি আছেন বিশেষ জজ আদালতের সামনে। রাব্বি, যে 6টি মামলায় শেখ পরিবারের সদস্যদের বিচার শুরু হলো, সেগুলোর বিষয়ে বিস্তারিত জানাবেন। মূলত এই ঘটনাটি কিন্তু 5 আগস্টের পরে
সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের যে দুর্নীতির যে অভিযোগ, সেই অভিযোগে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হলো এবং এই কাজটি কিন্তু সকালে দুই আদালতে, বিশেষ আদালত 4 এবং 5-এর দুজন বিচারক এবং দুই আদালতই আজকে এই অভিযোগ গঠনের বিষয়ে শেখ হাসিনার পরিবার এবং শেখ রেহানার পরিবার, এই দুই পরিবারের যে পূর্বাচল নতুন শহরে 60 কাঠা প্লট তারা ক্ষমতার অপব্যবহার করে নিয়েছেন, এই অভিযোগটি করেছে দুদক এবং সেই দুদকের সেই অভিযোগটি আমলে নিয়ে আনুষ্ঠানিক বিচার কিন্তু শুরু হলো এবং এই বিচারের মধ্য দিয়ে দুদকের আইনজীবীরা জানালেন যে খুব দ্রুততার সাথেই বিচার কাজ এগিয়ে যাচ্ছে এবং তারা খুব আশা করছেন যে সর্বোচ্চ শাস্তি, এই যেই ধারায় মামলাটি হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি 14 বছরের জেল, সেটি আসলে তারা পাবেন এবং সে আশা করছেন তারা। একই সাথে বলে রাখি, যেহেতু শেখ হাসিনা, শেখ রেহানা এবং এই দুই পরিবারের সদস্য গৃহায়ন এবং গণপূর্ত এবং রাজুক যারা আসামি, এই আসামিরা কেউ কিন্তু আজকে আদালতে হাজির হননি এবং আদালতে হাজির না হওয়ায় আদালত কিন্তু তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং তাদেরকে আদালতে পরবর্তী যে শুনানি, সেই শুনানির সময় আদালতে তাদেরকে হাজির করার নির্দেশ দিয়েছে পুলিশকে এবং দুদকের আইনজীবীরা বলেছেন যে এখন পুলিশ আন্তরিক হয়ে আসামিদেরকে গ্রেপ্তার করলে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলে এই যে মামলাটি, যে প্লট জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার করে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদেরকে এত কাঠার পর কাঠা প্লট দিয়েছেন, সেটি কিন্তু আরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা তাদের জন্য সম্ভব হবে। এখন আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণের পালা এবং সাক্ষ্য গ্রহণের পরে গিয়ে বিচার কার্যের শেষের দিকে যাবে, সেটি সময় সাপেক্ষ ব্যাপার। তবে দুদকের আইনজীবীরা খুব আশাবাদী যে তারা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারবেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই শহীদের স্মরণে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছি সেখানে। গুলিতে তার মাথায় খুলি চলে গিয়েছিল, পরে ডাক্তার সাহেবরা সেটাকে প্লাস্টিক দিয়ে আর্টিফিশিয়াল খুলি তৈরি করে লাগিয়ে দিয়েছে। এর চেয়ে বড় জায়গার কি হতে পারে? আমি আসলে ওই জন্য মাঝে মাঝে একটু ইমোশনাল হয়ে পড়ি। এটার প্রাইস যেটা আমরা পে করেছি, এর যদি আমরা সঠিকভাবে দাঁড়াতে না পারি তাদের সামনে, ওই শিশুদের সামনে, আমার বোনের সামনে, মায়ের সামনে, তাহলে আমরা এই জাতির সঙ্গে নিঃসন্দেহে একটা বড় প্রতারণা করব। আমি আশা করব সেই পথে আমাদেরকে যেতে হবে না, আমরা নিঃসন্দেহে আমরা সামনের দিকে একটা সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারবো। এই আশা নিয়ে আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জুলাই শহীদের স্মরণে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি ছিলাম সেখানে। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সংবিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। সকাল 10টার দিকে পতাকা হাতে শতাধিক জুলাই যোদ্ধা শাহবাগে অবস্থান নেন। তাদের বক্তব্য, সরকার 3 দফায় সময় নিয়েও জুলাই সনদ দিতে ব্যর্থ হয়েছে, কিন্তু জুলাই সনদ ও ঘোষণাপত্র কোনো রাজনৈতিক দাবি নয়, তাই অবিলম্বে যোদ্ধাদের এই দাবি পূরণের আহ্বান জানান তারা। বলেন, জুলাই সনদ একক দাবি নয়, এটি যোদ্ধা ও শহীদ পরিবারের অধিকার। একই সাথে তারা সনদ ও ঘোষণাপত্রকে সংবিধানে অন্তর্ভুক্তির আহ্বানও জানান। তাদের হুঁশিয়ারি, জুলাই সনদ নিয়ে কোনো চালবাহানা সহ্য করা হবে না। দাবি পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবরোধের হুঁশিয়ারি দেন তারা। তিনবার ঘোষণা দেওয়ার কথা বলেও সে ব্যর্থ হয়েছে এবং বলছিল জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র জুলাই মাসের ভিতরে দেওয়া হবে, কিন্তু সেটা আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। যার কারণে আজকে আবার আমরা এই অবস্থান কর্মসূচি নিয়েছি। জুলাই ঘোষণাপত্র এবং যে সেটা আমাদের সংবিধানে, মূল সংবিধানে সেটা লিপিবদ্ধ করতে হবে। রাজধানীর শাহবাগে এখনো অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী শামীম রেজা। সবশেষ পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে। শামীম, শাহবাগ এলাকায় তো বৃষ্টি হচ্ছে, সার্বিক চিত্র কেমন দেখছেন সেখানকার, বিস্তারিত জানাবেন। হ্যাঁ রাব্বি, এখানে জুলাই যোদ্ধারা আসলে বৃষ্টি উপেক্ষা করেই তাদের যে দাবি, সেই দাবির সপক্ষে তারা আসলে
তাদের অবস্থান কর্মসূচি এখনো চলমান রেখেছেন। তারা বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আসলে তারা কোনোভাবেই এখান থেকে ঘরে ফিরবেন না, এমনটাই তারা বলছেন। তারা বলছেন যে জুলাই নিয়ে আসলে দীর্ঘদিন যাবৎ দীর্ঘ 1 বছর টালবাহানা করা হচ্ছে, এই টালবাহানা তারা আর সহ্য করবেন না, এমনটাই বলছেন যে জুলাই যোদ্ধারা যেখানে এখনো হাসপাতালে কাতরাচ্ছেন আর হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারী যারা তারা জামিনে মুক্তি পাচ্ছে, এটার চেয়ে আসলে বড় কষ্টের জুলাই যোদ্ধাদের জন্য আর কিছু হতে পারে না, এমনটাই বলছেন তারা বলছেন যে এখন দেশ জুড়ে যা কিছু হচ্ছে তার সবই আসলে সরকারের ব্যর্থতা, এমনটাই বলছেন। তারা বলছেন যে জুলাই অভ্যুত্থানের আহত এবং শহীদদের রক্তের উপরে এই সরকার বসে আছে, অথচ আহত এবং শহীদদের সেই রক্তের মূল্য তারা দিচ্ছেন না, এমনটাই বলছেন। তারা বলছেন এই জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র এটা আসলে কোনো রাজনৈতিক দাবি নয়, এটা জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশ নিয়েছিলেন, যে জুলাই যোদ্ধারা, দেশের যেসব সাধারণ মানুষ, এই দাবি আসলে তাদের, তাই অতি সত্বর আসলে তারা তাদের এই দাবি পূরণের কথা বলছেন। একই সাথে তারা বলছেন যে আহত ও শহীদ পরিবারের যেসব সদস্যরা আসলে সেই সময়ের ঘটনায় এখনও আসলে তারা কর্মক্ষেত্রে ফিরতে পারেনি, এমন পরিবারকে তারা পুনর্বাসনের কথা বলছেন। তারা বলছেন যে জুলাই সনদ নিয়ে আর কোনো ধরনের টালবাহানায় আসলে তারা আর সহ্য করবেন না, দ্রুত সময়ের মধ্যেই এই জুলাই সনদ বাস্তবায়নের দাবি করছেন তারা। রাব্বি, শামীম, আপনাকে ধন্যবাদ। 31 জুলাই 2024, ততদিনে আন্দোলন কেবল কোটা সংস্কারে সীমাবদ্ধ নেই। রক্ত ঝরল কেন, সেই জবাব চাইতে এদিন শুরু হয় মার্চ ফর জাস্টিস। কারফিউ ভেঙে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে যোগ দেন সারা দেশের আইনজীবীরাও। সুমাইয়া ঐশী রিপোর্টে দেখব সেই দিনে সব মত পথের মানুষের এক কাতারে সামিল হওয়ার চিত্র। ততদিনে বন্দুকের নল মারিয়ে কারফিউ ভাঙতে শিখে গেছে শিক্ষার্থীরা। গুলির সামনে বুক পাততেও আর ভয় করে না ওদের। রক্তের দাম চুকাতে হবে, তাই শুরু মার্চ ফর জাস্টিস। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে যোগ দিতে 31 তারিখ বেলা 12টার দিকে দোয়েল চত্বরে জড়ো হতে থাকেন শিক্ষক শিক্ষার্থীরা। আন্দোলনে যুক্ত হয় বুয়েটের তরুণ তরুণীরাও। পুলিশি বাধা উপেক্ষা করেই হাইকোর্ট অভিমুখে যেতে থাকে মানুষের স্রোত। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। এদিকে শিক্ষার্থীদের ডাকে সাড়া দিয়ে হাইকোর্ট প্রাঙ্গণেও শুরু হয় আইনজীবীদের মার্চ ফর জাস্টিস। মিছিল নিয়ে বের হতে চাইলে পুলিশের সঙ্গে হয় ধস্তাধস্তি। ততক্ষণে শিক্ষার্থীরাও এসে যুক্ত হন আইনজীবীদের সঙ্গে। কারফিউয়ের শেকল ভাঙা হচ্ছিল গোটা দেশ জুড়ে। রাস্তায় নামেন সারা দেশের শিক্ষার্থী, শিক্ষক, আইনজীবী আর নানা শ্রেণী পেশার মানুষ। চট্টগ্রামে আইনজীবীদের সহায়তায় আদালত প্রাঙ্গণে চলে আন্দোলন। রাজশাহী, খুলনা, দিনাজপুর, ময়মনসিংহ আর টাঙ্গাইল সহ সারা দেশের পরিস্থিতি তখন এক। কোনো চোখ রাঙানিতে আর কাজ হয়নি সেদিন। এদিন বিক্ষোভে শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হওয়ার কথা ছিল। তবে হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় ওই দিন শুনানি হয়নি। আমরা আর কতদিন অপেক্ষা করব যে আমার ঘরে গুলি আসা পর্যন্ত আমি চুপ থাকব? অন্যদিকে পরিস্থিতি বুঝে বর্তমান সাবেক ছাত্রলীগ নেতাদের একত্রিত করার চেষ্টা করছিলেন ওবায়দুল কাদের। তবে দাবার গুটি উল্টে যায়। নিজের দলের নেতাদের কাছে তাকে হতে হয় হেনস্থা। সাবেক ছাত্রলীগ নেতাদের ভুয়া ধ্বনির মুখে কোনো রকমে ঘটনাস্থল ছাড়েন সাবেক এই মন্ত্রী। এদিন গোয়েন্দা বিভাগ থেকে ডিবি হারুনকে বদলি করে ডিএমপির অতিরিক্ত কমিশনার হিসাবে দায়িত্ব দেয়া হয়। আর এদিন থেকেই ঢাকার সবগুলো থানার দায়িত্ব অফিসিয়ালি চলে আসে তার হাতে। সমন্বয়করা বলছেন, ততদিনে ভেতরে ভেতরে তৈরি হয়েছে বিদ্রোহী ছাত্রলীগ। ছাত্রলীগের অনেকে দলীয় বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে আগে থেকেই সতর্ক করতেন আন্দোলনকারীদের। অনেক ছাত্রলীগ নেতা এ সময় পদত্যাগও করেন। সবাই তো আর আসলে মন থেকে ছাত্রলীগটা করে নাই। ততদিনে তো একটা বিদ্রোহী গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল। স্যাড নামে আমরা একটা পলিসি মেকিং গ্রুপ তৈরি করেছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে তো আমাদের একটা কালেকটিভ গ্রুপ তৈরি হয়েছিল। তারা তো প্রত্যেক হলে হলে ছিল এবং ছাত্রলীগের ছেলেমেয়েদেরকে আমরা ইনক্লুড করেছি। তাদেরকে আমরা জানতাম যে এইটা আসলে মন থেকে ছাত্রলীগটা করে না। জুলাইয়ের শেষ দিনেই স্পষ্ট হয়ে যায় এই আন্দোলন গণমানুষের। সবার দাবি হত্যার বিচার।
সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পতনের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগ নেতাদের নানা মন্তব্য কেবল আন্দোলনের আগুনে ঘি ঢেলেছিল। আন্দোলনকারীদের উদ্দেশ্য করে সবচেয়ে বেশি কথা বলেছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 15 জুলাই আন্দোলনকারীদের জবাব দিতে ছাত্রলীগই যথেষ্ট, এমন মন্তব্যের পর মারমুখী অবস্থানে যায় সংগঠনটির নেতা কর্মীরা। বাড়ে সহিংসতা। পুলিশের গুলিতে নিহতদের বিষয়ে প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, হত্যার দায় নিতে হবে শিক্ষার্থীদের। এতে আরও ফুঁসে ওঠে বিক্ষোভকারীরা। আর এর আগে শিক্ষার্থীদের রাজাকার ট্যাগিং দিয়ে শেখ হাসিনার যে বক্তব্য, তাতেই রচিত হয় দলবল নিয়ে পলায়নের পথ। কোটা সংস্কার আন্দোলন তখন দানা বেঁধে উঠছে। রাজপথে থমকে আছে অধিকার আদায়ের মিছিল। 4, 6 ও 8 জুলাই ওবায়দুল কাদেরের বক্তব্য, আন্দোলনকারীদের শিক্ষার্থী বলা মুশকিল, ঢুকে গেছে রাজনীতি। এখানে পলিটিক্সের উপাদান যুক্ত হয়ে গেছে। শিক্ষার্থীদের ঢালাও দলীয়করণের বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনকারীরা। 11 জুলাই বৈষম্য বিরোধীদের সাথে প্রথম সরাসরি সংঘর্ষ হয় আইন শৃঙ্খলা বাহিনীর। আহত হন অর্ধশতাধিক শিক্ষার্থী। সচিবালয়ে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কোটা আন্দোলনকারীরা লিমিট ক্রস করছে, বসে থাকবে না পুলিশ। একটা লিমিট বোধহয় থাকে, তারা বোধহয় এগুলি ক্রস করে যাচ্ছে। তার এমন বক্তব্যের পরেই পুলিশ হয়ে ওঠে আরও মারমুখী। তখন বুকে পিঠে পতাকা নিয়ে রাজপথে শিক্ষার্থী হাজারে হাজার। 14 জুলাই গণভবনে চীনে রাষ্ট্রীয় সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন শেখ হাসিনা। সেদিনই জুলাই আন্দোলনের সময়ে সবচেয়ে আত্মঘাতী বক্তব্য দেন এই আওয়ামী লীগ সভানেত্রী। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রধানমন্ত্রীর এমন রাজাকার ট্যাগিং এর কয়েক ঘন্টার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামে মিছিল বিক্ষোভ। তখন ক্ষোভে জলজল রাজপথ। শেখ হাসিনা তো নিজেই বলেছেন এক সাক্ষাৎকারে যে তিনি বাংলাদেশের মানুষকে শায়েস্তা করতে চান তার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, যাকে সাইকোপ্যাথ বলা যায়। তার পক্ষে যে কোনো উক্তি করা সম্ভব। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই আরেক আত্মঘাতী বক্তব্য দিয়ে বসেন ওবায়দুল কাদের। রাজাকারের চেতনা যারা ধারণ করে তারা ওরা, তার জবাব ছাত্রলীগ তারাই দেন। তার এমন হুঁশিয়ারি ছাত্রলীগ আর সাধারণ শিক্ষার্থীদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগের নেতাকর্মীরা। কোটা সংস্কার আন্দোলনকারীরা কোনোভাবেই ক্যাম্পাসে জায়গা নিতে পারবে না বলে দেয় ঘোষণা। তার কর্মীরাও সেই উস্কানিতে পা দিয়ে, আমার মনে আছে 15 জুলাই ক্যাম্পাসে ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা করেছিল। ওই হামলাই কিন্তু শেখ হাসিনার পতনের রাস্তা তৈরি করেছে। কিন্তু আওয়ামী লীগের কর্মী সমর্থক শুভানুধ্যায়ীরা যদি সেই সময় নিজেদের বুদ্ধি বিবেক স্বাধীনভাবে খাটাতেন, তাহলে তো এই বিপর্যয় তাদের জন্য হতো না। 19 জুলাই সংবাদ সম্মেলনে দলীয় কর্মীদের পক্ষে সাফাই গান ওবায়দুল কাদের। বলেন, হামলা ছাত্রলীগ করেনি, ছাত্রলীগের ওপরই হামলা হয়েছে। আর আইনমন্ত্রী বলেন, আদালতের আদেশের পর কোটা নিয়ে আন্দোলনের প্রয়োজন ছিল না। সেদিন রাত 12টা থেকে কারফিউ জারি হলে দেখামাত্র গুলির নির্দেশনার কথা গণমাধ্যমে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। এই যে একজন রাজনীতিক যিনি মানুষ নিয়ে রাজনীতি করার কথা, তিনি কি করে মুখে এই ধরনের কথা উচ্চারণ করেন যে দেখামাত্র গুলি করা হবে? 21 জুলাই প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আন্দোলনে নেতৃত্ব দানকারীদের এসব হত্যার দায় নিতে হবে। সেদিনই বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মিশন প্রধানদের ডেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দাবি করেন, ধর্মীয় উগ্রপন্থীরা সারা দেশে নাশকতা চালিয়েছে। আন্দোলনকারীদের জঙ্গি ও ধর্মীয় উগ্রপন্থী ট্যাগে রাজপথে বেড়ে যায় হত্যাযজ্ঞ। এই যে নেতৃত্বের প্রতি বা কোনো বয়ানকারীর প্রতি যে অন্ধ ভক্তি, এটা দেখুন আপনি, এই যে গত 1 বছরে অনেকগুলো যে মব ভায়োলেন্স হয়েছে, সেগুলোও কিন্তু ইউটিউবে কয়েকজন ব্যক্তির উস্কানির কারণে বা সমাজে কিছু মানুষের উস্কানির কারণে। 28 জুলাই গণভবনের ব্যাংকোয়েট হলে আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহতদের পরিবারকে ডাকে তৎকালীন সরকার। সবাই যদিও যাননি, তবে যারা চাপের মুখে গিয়েছিলেন তাদের কাছে দোয়া চান শেখ হাসিনা। আল্লাহকে ডাকেন যেন এই সমস্ত
খুনি জালেম এদের হাত থেকে আমাদের দেশটা যেন রেহাই পায়। এর 8 দিন পরেই 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পতন হয় আওয়ামী লীগ সরকারের। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে শেষ দিনের আলোচনায় রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে বেলা 11:30টার দিকে কমিশনের দ্বিতীয় পর্যায়ের 23তম দিনের সংলাপ শুরু হয়। এজেন্ডায় রয়েছে সংসদের উচ্চকক্ষ গঠন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন ও ক্ষমতা এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের বিষয়। কমিশনের প্রত্যাশা আজকের মধ্যেই নিষ্পত্তি করা যাবে অমীমাংসিত বিষয়গুলো। যথারীতি আজও বৈঠকে অংশ নিয়েছে সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিরা। সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সনদ বাস্তবায়নের প্রধান দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। সেখানে কমিশন অনুঘটকের কাজ করতে পারবে। প্রয়োজনে পরবর্তীতে আবারও আলোচনায় বসা সম্ভব। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে সুপারিশ দেওয়া হয়েছিল সেখান থেকে 20টি বিষয়ে আলোচনা হয়েছে, 13টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে এটা সমাধানে পৌঁছা সম্ভব এবং আপনারা সেটা অব্যাহত রাখবেন। আমরা অনুঘটকের কাজ করব, পাশাপাশি আমরা আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিক যোগাযোগের বাইরেও পরবর্তী সময় যতটা সম্ভব দ্রুততার সঙ্গেই আমরা এই বিষয়গুলো আলোচনার জন্য আপনাদের সাথে আবার মিলিত হব। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়সাল, কোন বিষয়ে কি নিষ্পত্তি হলো, এই মুহূর্তে কোন বিষয়ের উপর আলোচনা হচ্ছে, বিস্তারিত জানাবেন। রাব্বি, এখন পর্যন্ত একটি বিষয়ে নিষ্পত্তি হয়েছে, যেটি মূলত আজকের সবার শুরু হয়েছে মূলত যে সকল সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যে সকল প্রতিষ্ঠানের নিয়োগ বিধান কি হবে, সেটি কি সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা, এই বিষয়ের উপর আসলে বিগত বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছিল। সেখানে কিন্তু ঐকমত্যে পৌঁছানো যায়নি, যার কারণে আজকে যে 6 থেকে 7টি বিষয়ে এখানে আলোচনা হবে কিংবা এখানে নিষ্পত্তির জন্যই মূলত আজকে দিনে আনা হয়েছে কার্যতালিকায়। তো সেখানে কিন্তু প্রথম যে বিষয়টি ছিল সেটি হচ্ছে দুদক, পিএসসি কিংবা মহা হিসাব নিরীক্ষক এবং ন্যায়পাল নিয়োগের যে বিধান সেটি সংবিধানে অন্তর্ভুক্ত হবে কিনা, এ বিষয়ে আসলে সকলের মতামত চাওয়া হয়েছে এবং সেখানে অধিকাংশ রাজনৈতিক দলই মতামত দিয়েছেন। তবে বিএনপি সহ 5টি দল এই সংবিধানে তারা আসলে এটি অন্তর্ভুক্ত চাননি, সে বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন এবং নোট অফ ডিসেন্ট নিয়েই কিন্তু মূলত এই বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে এখন পর্যন্ত। আর এর পাশাপাশি এই মুহূর্তে চলছে উচ্চ কক্ষ। সংসদের যেহেতু 2টি কক্ষ নিয়ে আলোচনা হচ্ছে, উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষ। নিম্নকক্ষে 300 আসন এবং উচ্চ কক্ষে 100 আসন। সেই উচ্চ কক্ষে মূলত কিভাবে আসন নির্ধারিত হবে, সেটি কি পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে কি আসন বন্টন হবে নাকি আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বন্টন হবে, সেই বিষয়ে এখন এই মুহূর্তে আলোচনা চলছে। সেখানেও বিএনপি সহ তাদের সম্ভাবনা যে সকল দলগুলো রয়েছে তারা পিআর পদ্ধতির বিরোধিতা করছেন, অর্থাৎ তারা নোট অফ ডিসেন্ট সেখানেও দিয়েছেন। তবে এই বিষয়টি এখনও আলোচনা চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যে নিষ্পত্তি হবে। রাব্বি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। সকাল থেকে টানা বৃষ্টিতে বন্দরনগরীর আগ্রাবাদ সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে রাস্তাঘাটের পাশাপাশি নগরীর বেশ কিছু নিচু এলাকায় পানি জমে যায়। দেখা দেয় যানবাহন সংকট, ব্যাহত হয় যান চলাচল। কাজে বের হয়ে ভোগান্তিতে পড়েন কর্মস্থলগামী মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। ড্রেন ও খালে ময়লা আবর্জনা জমায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে অভিযোগ এলাকাবাসীর। এখন বৃষ্টি পড়ছে, কিন্তু কিছুক্ষণ পর দেখবেন এখানে আরো পানি উপর উঠবে। জল ব্যবস্থা কোনো ঠিক নাই এবং আপনার ড্রেনগুলো কোনো পরিষ্কার নাই। নালা মাঝে মধ্যে মানে একটু জ্যাম হয়ে যায়, সেজন্য পানি একটু চলাচল করতে পারে না ভালো করে। সেজন্য আমাদের অফিস টাইমে আসার টাইমে একটু বৃষ্টি যখন বেশি হয় আমাদের হে টাইমে আমাদের কাপড় চোপড় অল্পের ভিজে যায়। চলাফেরা এগুলিতে আসছে গাড়ি ভাড়া মনে করেন যে 50 টাকা, 70 টাকা, 80 টাকা। লালমনিরহাটে তিস্তার পানি কমে গেলেও দুর্ভোগ কাটেনি নদী তীরবর্তী মানুষের। দৃশ্যমান হয়েছে ক্ষতচিহ্ন।
হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা জানান, পানির স্থায়িত্ব স্বল্পমেয়াদী হওয়ায় দুর্ভোগ কিছুটা কম, তবে ফসল ও কাঁচা সড়কের ক্ষতি হয়েছে। গত মঙ্গলবার রাতে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করে। পরদিন ৪৪টি জলকপাট খুলে দিলে কমতে থাকে পানি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০০ মেট্রিক টন করে চাল এবং ১,০০০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়, যা বন্যা দুর্গতদের মাঝে বিতরণ করা হচ্ছে। আজ তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ডিগির মাছ বেড়ে গেছে, ওয়াবাড়ি তলে গেছে, ওয়াবাড়ির ক্ষতি হয়ে গেছে, বেসন বাড়ি তাও তলে গেছে। আবাদি ফসলের জমি তাও নষ্ট হয়ে গেছে, অনেকে ধান রোয়া গাছের রোয়া পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমাদের নদীটা খনন করে দেব, কারণ রিলিফ দেয় সামান্য সময়ের জন্য। হামলা, ভাঙচুর আর লুটপাটের শিকার রংপুরের গঙ্গাচড়ার আলদাতপুর হিন্দুপল্লীতে ফিরেছে বাসিন্দারা। ভাঙচুর হওয়া ঘরগুলো হয়েছে পুনর্নির্মাণ, তবে আবারও হামলার গুজবে কিছুটা শঙ্কিত তারা। আগের মতোই হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চান অধিবাসীরা। সরেজমিনে হিন্দুপল্লী ঘুরে জানাচ্ছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান। রংপুর গঙ্গাচড়ার আলদাতপুর ৬ আনি গ্রামে হামলার পর শেষ হয়েছে ঘরবাড়ি সংস্কার কাজ। শত বছরেরও বেশি সময় ধরে এই গ্রামেই বংশ পরস্পরায় বাস করা ধরণীকান্ত রায়ের পরিবার ফিরেছে নিজ ঘরে। চলে গেছিলাম সবাই, পরে তো এই যে কালকার থেকে আর কি বাড়িতে আসি আর কি। আমার স্বামী আমাকে রাতের ১২টা-১টার সময় আমার বাবা বাড়িতে রাখে আসছে, তারপর পরের দিন শুনি যে এরকম ঘটনা। ঘটনার আকস্মিকতায় বাড়ি ছেড়েছিলেন অভিযুক্ত গ্রেপ্তার হওয়া ওই কিশোরের পরিবারও। তারাও ফিরেছেন আপন বসতিতে। আমরা গেছি আর কালকে আসছি, কালকে মনে হয় তখন ৩টে বাজে, তখনই বাড়ি থেকে ফোন দিয়েছে যে আসো আসো আসো, তারপরে ভয় ভয় করে আসছে। একদিনে তো একই সময়ে এরকম গেছি, হ্যাঁ, যাওয়ার পরে একসাথে ফিরিয়েও আসছি। সোমবারে প্রশাসনের ঘর আমাদেরকে ডাক দিল, আমরা সবাই আসলাম। এখন প্রশাসনের কাছে কোনো ভয়ের কারণ নাই, আপনারা সুসম্মানে বাড়িতে থাকেন। আসি তো এগুলো দেখি একার চারপাশে উদ্যাম ঘর দৌড় একার সব ভাঙা ভাঙি শেষ, দেখি আর মন থাকবে না। তবে তো সবাই গড়াগড়ি করি, কান্দা কান্দি, মন থাকি আর তখন থাকি তো এই হুতিয়াশানে আছি। পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের তৎপরতায় পরিস্থিতি এখন স্বাভাবিক। সার্বিক নিরাপত্তা নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও আগের মতোই হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাসের আশা তাদের। চান হামলাকারীদের শাস্তি। ভেতরে এতটুকুই ছিল না যে হিন্দু মুসলমান, আমরা ভাই ভাই একসাথেই আর কি, যাহা কিছু জীবন ইয়ে করবো আর কি। প্রশাসনের ঘরে এই জায়গাতেই আমাদের সাথে কথা বললো, ওরা পানি খেলো, নাস্তা পানি খেলো। আমরা তাদের সাথে কথা বললাম যে ওরা আসবে, ওরা মানববন্ধন করবে, ওরা তোমার কোনো অন্যায় অত্যাচার করবে না, কোনো ক্ষয়ক্ষতি করবে না, ওরা এইভাবে ইয়ে করিয়া চলে যাবে। তারপরে পরিবর্তনে ওরা আসিয়া করে মেসমাচার করি। সঠিক বিচার হলে ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মনে করেন সুশীল সমাজ ও পেশাজীবী নেতারা। পুলিশ বলছে, নতুন করে হামলার যে কোনো ধরনের গুজব কঠোরভাবে মোকাবেলা করা হবে। ধর্মীয় অবমাননা বা সংখ্যালঘু বা সংখ্যাগুরু যেই হোক, অত্যাচারিত যে অত্যাচার যে করবে তার কঠোর বিচার হচ্ছে, শাস্তি হচ্ছে দৃশ্যমান। আমরা চাবো দ্রুত এটা সুষ্ঠু তদন্ত হয়ে দোষীরা ধরা পাক, কারণ আমাদের মনে হচ্ছে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে সহিংসতার জন্যই এই কাজগুলো করা হচ্ছে। জেলা প্রশাসন, অন্যান্য গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনী সবাই মিলে ওটা নিয়ে আমরা কাজ করতেছি। স্থানীয় জনগণও আমাদের সহায়তা করতেছেন। ফেসবুকে মহানবী ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য ও ইমেজ পোস্ট করায় আলদাতপুর হিন্দুপল্লীর একজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরও হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার ঘটনায় মামলা হয়, ধরাও পড়ে কয়েকজন। পুলিশ জানিয়েছে, খোঁজা হচ্ছে হামলার মাস্টার মাইন্ডকেও। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বিকেলে ঘোষণা করা হচ্ছে অর্থবছরের প্রথম মুদ্রানীতি। এবারও সংকোচনমূলক ধারা অব্যাহত থাকবে। মূল্যস্ফীতি আরও কমিয়ে আনতে নীতি সুদহার আপাতত না কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বলা হচ্ছে, সুদহার কমলেও বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ বাড়বে এমন নিশ্চয়তাও নেই। দেশের অর্থনীতিতে কি পরিমাণ অর্থের সরবরাহ থাকবে এবং সুদের হার কত হবে তা নির্ধারণ করা হয় মুদ্রানীতির মাধ্যমে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা এবং টাকার মান স্থিতিশীল রাখাই মূল উদ্দেশ্য। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে শুরু থেকেই তৎপর গভর্নর।
দায়িত্ব নিয়ে 3 দফা বাড়িয়েছেন নীতি সুধার। এর ফলে মূল্যস্ফীতি কমে এসেছে 8.5 অঙ্কের ঘরে, তবে এখনও এটি লক্ষ্যমাত্রার উপরে। তাই আগামী মুদ্রানীতিতেও অপরিবর্তিত থাকতে পারে নীতি সুধার। নীতি সুধার বৃদ্ধিকে বেড়েছে ব্যাংক ঋণের সুধার, যার প্রভাব পড়েছে বেসরকারি খাতের বিনিয়োগে। বৈদেশিক মুদ্রার যোগানের ক্ষেত্রে যে স্বস্তিটা এসছে আগের তুলনায়, এটা কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে এই মূল্যস্ফীতিকে কিছুটা স্তিমিত করা। ঝুঁকি যেটা, সেটা হলো যে আমি যদি সুদের হারটা কমায় দিই, তখন সেই ক্ষেত্রে ক্রেডিটের চাহিদা হয়তো বাড়বে, কিন্তু বিনিয়োগের চাহিদা বাড়বে এটার কোনো গ্যারান্টি নাই। ক্রেডিটের চাহিদা যদি বাড়ে, তাহলে বাজারে সেটার প্রভাব তো মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে, কারণ নন প্রোডাক্টিভ খাতে যদি ক্রেডিটটা চলে যায়। শুল্ক ইস্যুতে দ্বিতীয় দিনের মতো আলোচনা শেষ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দফতর USTR এর সঙ্গে আলোচনা করে বাংলাদেশের প্রতিনিধি দল। আজ আরও এক দফা বৈঠক অনুষ্ঠিত হবে। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সকাল 9টায় শুরু হয়ে দ্বিতীয় দিনের বৈঠক শেষ হয় 3:30টার দিকে। বাংলাদেশ দলের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তৃতীয় দিনের মতো আলোচনা হবে আজ। বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরের কর্মকর্তারা ভার্চুয়ালি অংশ নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক শুল্ক হার নির্ধারণ হতে পারে, তবে কত সেটা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট ট্রাম্প। এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা জানালো কানাডা। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আসবে আনুষ্ঠানিক ঘোষণা। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বলেন, ইসরায়েল চলমান আগ্রাসন বন্ধ না করলে এ পদক্ষেপ নেবে অটোয়া। কার্নি জানান, 2 রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া নিশ্চিত করাই লক্ষ্য। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকেও অঙ্গীকার অনুযায়ী সংস্কার দেখতে চায় অটোয়া। কার্নির শর্ত, 2026 সালে নির্বাচন আয়োজন করতে হবে গাজায়, যাতে অংশ নিতে পারবে না হামাস। গেল সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায় ইউরোপের পরাশক্তি ফ্রান্স। কদিনের মাথায় মঙ্গলবার একই পদক্ষেপ নেয় যুক্তরাজ্য। ফিলিস্তিনের শক্তিশালী গণতান্ত্রিক সরকার গঠনে সহায়তা করবে কানাডা। মধ্যপ্রাচ্যের স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বের প্রতিও পূর্ণ সমর্থন রয়েছে আমাদের। অঞ্চলটিতে দীর্ঘস্থায়ী শান্তি, নিরাপত্তার মিত্র হিসেবে পাশে থাকবে কানাডা। 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের অর্থ হল সহিংসতা বা সন্ত্রাসবাদের বদলে শান্তির পক্ষে থাকা, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। একের পর এক দেশের স্বীকৃতি প্রমাণ করছে বিশ্বজুড়ে ক্রমেই জোরালো হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে 10টি দেশ। একই পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স, যুক্তরাজ্য, মার্কিন মিত্র কানাডা সহ আরও কয়েকটি দেশ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেলে কি হবে ফিলিস্তিনের অবস্থান? 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিজ ভূখণ্ডের সার্বভৌমত্ব হারায় ফিলিস্তিনিরা। এরপর যুগের পর যুগ কেবলই অধিকার হরণ আর নিপীড়নের করুণ আখ্যান। স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের লড়াইটা তখন থেকেই শুরু। মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা জিয়ে রাখার যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের চক্রান্তে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার 4 দশক পর 1988 সালের 15 নভেম্বর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন PLOর চেয়ারম্যান ইয়াসির আরাফাত। রাজধানী করা হয় পবিত্র জেরুজালেমকে। জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 147টি ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের 75%। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই স্পেন সহ 10টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন বলে ঘোষণা করেছে। সে পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, মাল্টা, কানাডাও। এখন প্রশ্ন উঠছে, স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির তাৎপর্য আসলে কি? এটা কি কেবলই প্রতীকী এক পদক্ষেপ? বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে ফিলিস্তিনের রাজনৈতিক ও নৈতিক সমর্থনের ভিত্তি আরও শক্তিশালী হবে।
2012 সালে বিপুল ভোটে জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা পায় ফিলিস্তিন। তবে সার্বভৌম দেশ না হওয়ায় অধিবেশনে অংশ নিলেও ভোট দেওয়ার এখতিয়ার নেই তাদের। তবে বড় ধরনের সমর্থনের কারণে বিদেশে কূটনৈতিক মিশন স্থাপনের পাশাপাশি অলিম্পিক সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে পারে ফিলিস্তিনি টিম। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 2 স্থায়ী সদস্য চীন ও রাশিয়া বহু আগেই রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। এবার যুক্তরাজ্য, ফ্রান্সও সে তালিকায় যুক্ত হলে সিকিউরিটি কাউন্সিলে বাকি থাকবে কেবল যুক্তরাষ্ট্র। তবে একের পর এক ইউরোপীয় মিত্ররা মধ্যপ্রাচ্যে 2 রাষ্ট্রভিত্তিক সমাধানে জোর তৎপরতা শুরু করায় চাপ বাড়বে ওয়াশিংটনের উপরও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। পাকিস্তান সুপার লিগের প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে 97 কোটি রুপি প্রদান করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সর্বশেষ আসরে অংশ নেওয়া প্রতিটি ফ্র্যাঞ্চাইজি এই অর্থ পাবে। পিএসএল এর প্রতিটি দল কেন্দ্রীয় আয় ভান্ডার থেকে পাবে এই অর্থ। তবে এর মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিক এবং সফর ও আবাসনের মতো অপারেশনাল খরচ অন্তর্ভুক্ত নয়। তাছাড়া দলভিত্তিক স্পন্সরশিপ থেকেও আলাদাভাবে আয় হিসাব করা হচ্ছে। এসব তথ্য জানিয়েছে পিসিবির ফাইন্যান্স কমিটি। অবশ্যই রাজস্ব আয় সত্ত্বেও আর্থিক ক্ষতির মুখে পড়বে মুলতান সুলতানস, কারণ প্রতি মৌসুমে বিপুল অঙ্কের ফ্র্যাঞ্চাইজি ফি দেয় তারা। তবে বাকি দলগুলোকে ক্ষতির মুখে পড়তে হবে না। কিছু দল এখনও তাদের সম্পূর্ণ হিসাব জমা না দেওয়ায় চূড়ান্ত হিসাবপত্র এখনও প্রক্রিয়াধীন। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সারা দেশে 3টি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 3টি টুর্নামেন্ট মিলিয়ে বাফুফের বাজেট প্রায় 16 কোটি টাকা। জাতীয় ক্রীড়া পরিষদের সূত্র মতে এর মধ্যে পর্যায়ক্রমে 10 কোটি টাকা দিবে সরকার। বাকি অর্থ স্পন্সরদের কাছ থেকে সংগ্রহ করবে বাফুফে। মাঠ সংস্কার, দলগুলোর অংশগ্রহণ ফি, পুরস্কার সহ নানা খাতে এই অর্থ ব্যয় হবে। এই প্রকল্পের আওতায় আয়োজন করা হবে আন্তঃজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ফুটবল টুর্নামেন্ট, ছেলেদের অনূর্ধ্ব 17 টুর্নামেন্ট এবং মেয়েদের অনূর্ধ্ব 15 ফুটবল। সবচেয়ে বড় আয়োজন আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে দেশের 64টি জেলা। প্রতিটি জেলা খেলবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি মাসুম রাব্বি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন মৌসুমী আহমেদ লোপা। সাথেই থাকুন।